নমস্কার। আমরা ভাব সম্পর্কে জানলাম, 12টা ভাব সম্পর্কে এবং গ্রহের কারকত্ব সম্পর্কে জানলাম। এবার আমরা মাঝে মাঝে জ্যোতিষ শিক্ষার মাঝে মাঝে কিন্তু আমরা প্র্যাকটিস করব, কুষ্টি নিয়ে প্র্যাকটিস করব। 5টা 10টা এরকম ভিডিও জ্যোতিষ শিক্ষার পর্ব চলবে, তারপরে আমরা একটা করে কুষ্টি বিচার প্র্যাকটিস করা শিখব মাঝে মাঝে। সুতরাং ভিডিওগুলো মিস করবেন না, কারণ কুষ্টি বিচারের যে পদ্ধতি মানে যেগুলো দেখাবো আমি, সেগুলো বুঝতে গেলে কিন্তু আপনি যদি আগের ভিডিও মিস করে থাকেন তাহলে কিন্তু প্রবলেম। আর যদি সেই জিনিসগুলো নলেজে থাকে তাহলে তো ঠিক আছে, যদি নলেজে না থাকে তাহলে কিন্তু আগের ভিডিও যদি মিস করে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না এখানে। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, আমি তাও চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। যদি আগের ভিডিও নাও দেখে থাকেন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? স্কিপ করলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? আজকে দেখতে পাচ্ছেন যে একটা জন্মপত্রিকা আমি এখানে এঁকে রেখেছি এবং সেখানে লগ্ন কোথায় লিখে রেখেছি, মানে 1 নম্বর ঘর এখানে। এখানে কোন রাশি হয়? কন্যা রাশি। দেখুন লিখে রেখেছি কন্যা লগ্ন, ঠিক আছে? আমরা ভাব সম্পর্কে পড়েছি, ভাবেশ সম্পর্কে পড়েছি, কারক সম্পর্কে পড়েছি। আমরা জানি জ্যোতিষ বিচার করতে গেলে ভাব, ভাবেশ এবং কারক এই 3টে জিনিস দেখা খুব গুরুত্বপূর্ণ। ভাবেশ কাকে বলে? কোনো ভাবের অধিপতি যে হয় তাকে ভাবেশ বলে, ঠিক আছে? তো আজকে আমরা যখন ভাব সম্পর্কে দেখব, প্রথমে লগ্ন থেকেই বিচার করি। কন্যা লগ্ন, কন্যা লগ্নের অধিপতি গ্রহ বুধ। যাই হোক, ভাব এখানে পীড়িত আছে কিনা সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু ভাব পীড়িত কিভাবে হয়, তো ভাব পীড়িত আছে কিনা এখানে একটু দেখে নেব, ঠিক আছে? ভাবে কি কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে? শনি, রবি, মঙ্গল কেউ এখানে দৃষ্টি দিচ্ছে না, ঠিক আছে? তো এখানে কারোর যখন দৃষ্টি নেই তাহলে মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে। কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কি? দেখুন 7 নম্বর ঘর থেকে শুক্র এবং চন্দ্রের দৃষ্টি লগ্নের ওপর রয়েছে, ভাবের ওপর রয়েছে, প্রথম ভাবের ওপর। এখানে শুক্র তো শুভ গ্রহ, আমরা জানি যে কোনো শর্ত সাপেক্ষ ছাড়াই শুক্র এবং বৃহস্পতি শুভ গ্রহ। এবং আমরা জানি গ্রহের প্রভাব দুরকম হয়, একটা তাৎকালিক, একটা নৈসর্গিক। কিন্তু শুক্র এবং বৃহস্পতি সবসময় চেষ্টা করবে এরা শুভ প্রভাব দেওয়ার জন্য চেষ্টা করবে। যদিও শুক্র এখানে নবমপতি, এমনিতেও শুভ, আবার নৈসর্গিক রূপেও শুভ, ঠিক আছে? তো শুভ গ্রহের দৃষ্টি এখানে রয়েছে। চন্দ্র এখানে শুভ নয়, সেটা পরে বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে? যাই হোক, চন্দ্র অশুভ হলেও সেই রকম ক্রূরতা তার মধ্যে নেই, মানে শনি, রবি, মঙ্গল এদের মতো। যাই হোক, এখানে শুক্রর দৃষ্টি, ভালো দৃষ্টি, শুভ দৃষ্টি রয়েছে, তাহলে আমরা ভাব বলবান বলতে পারি। এবার ভাবেশ মানে ভাবপতি কে? এখানে বুধ। ভাবপতি বলবান কিনা দেখে নিই। ভাবপতি কোথায় রয়েছে? বুধ না অষ্টম ঘর। এখানে দেখছেন অষ্টম ঘর, এটা কোন রাশির ঘর? মেষ রাশির ঘর। অষ্টমে রয়েছে বুধ। অষ্টমে থাকার জন্য কোনো গ্রহ যখন 6, 8, 12 এই ঘরগুলোতে যায়, তখন সেই গ্রহ যেই ঘরের অধিপতি সেই ঘরের কিন্তু হানি হয় এবং সেই গ্রহের কারকত্বের হানি হয়। তার মানে বুধ কিন্তু এখানে কিছুটা পীড়িত হলো। কার সাথে রয়েছে? শনি এবং রবির সাথে, মানে দুটো অশুভ গ্রহের সাথে। তার মানে এখানে ভালোভাবে পীড়িত হলো এবং মঙ্গল দ্বারা দৃষ্ট রয়েছে। মঙ্গল দেখুন এখান থেকে দৃষ্টি দিচ্ছে, 1, 2, 3, 4। মঙ্গলের 4 নম্বর দৃষ্টি হয়, আমরা জানি, আমরা শিখেছি দৃষ্টি সম্পর্কে। তো এখানে দেখছেন যে বুধ 3টে বলবান অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়েছে। তার মানে ভাবেশ মানে ভাবপতি পীড়িত। এখন যদি ভাব, ভাবেশ এবং কারক এই 3টেকে 100% দেওয়া হয়, তাহলে প্রত্যেক ভাগে 33% করে আসছে মোটামুটি। তার মানে 33% বলবান, সেটা আমরা দেখে নিলাম যে ভাব ঠিক আছে, শুভ গ্রহ দৃষ্ট রয়েছে, কিন্তু ভাবেশ এখানে পীড়িত। তার মানে ভাবেশ কোনো পয়েন্ট পেল না। এরপরে কারক দেখে নেব। কারক কে? লগ্নের কারক গ্রহ কে? আরোগ্যতা কে দেয়? সুস্থতা কে দেয়? রবি। শরীর স্বাস্থ্য, শরীর কোথা থেকে দেখি আমরা? রবি থেকে। মন দেখি চন্দ্র থেকে, শরীর দেখি রবি থেকে। মানে কারক যাকে বলে, লগ্নের যে অধিপতি তার থেকে তো দেখবই যে বুধ। কারক হিসাবে রবিকে দেখবো। এখন রবি অষ্টমে রয়েছে, খারাপ স্থানে চলে গেছে, পীড়িত হয়ে গেছে। রয়েছে আবার শনির সাথে, শনির সঙ্গে অশুভ গ্রহের সঙ্গে যুতি করছে, পীড়িত হয়েছে। বুধ এখানে অশুভ গ্রহের সঙ্গে থেকে বুধ নিজেও অশুভ হয়ে গেছে। যাই হোক, বুধের কথা তো এখানে বলছি, এবং মঙ্গল দ্বারা দৃষ্ট রয়েছে 1, 2, 3, 4। তার মানে কারকও পীড়িত। তার মানে লগ্ন বা স্বাস্থ্য 100%-এর মধ্যে 33% ঠিক থাকবে, বাকি পার্সেন্টেজ কিন্তু ঠিক নয়। মানে লগ্ন এখানে পীড়িত, মানে ভাব স্বাস্থ্য এখানে পীড়িত,
এটুকু বোঝা যাচ্ছে। এখন একটা নিয়ম লিখুন। নিয়মটা হলো 2 বা ততোধিক অশুভ গ্রহ, ততোধিক মানে 2 বা তার অধিক অশুভ গ্রহ যদি কোনো ভাব বা কোনো গ্রহকে প্রভাবিত করে, তাহলে সেই ভাব বা গ্রহের হানি বুঝতে হবে। আবার বলছি, লিখে নিন। 2 বা ততোধিক অশুভ গ্রহ যদি কোনো ভাবকে বা কোনো গ্রহকে প্রভাবিত করে, তাহলে সেই গ্রহ বা সেই ভাবের হানি আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে বুধ 2 বা ততোধিক গ্রহ দ্বারা পীড়িত রয়েছে এবং রবি পীড়িত রয়েছে, সেটা বুঝতে পারছেন। তাহলে রেজাল্ট কি আসলো এখানে? রেজাল্ট আসলো যে জাতকের স্বাস্থ্য উত্তম হবে না এবং অষ্টম ঘর থেকে দীর্ঘ রোগ দেখা হয়, লং টাইম রোগ। তার মানে জাতক রোগগ্রস্ত হবে সারা জীবন, রোগ ব্যাধি ভুগতে হবে, রোগ ব্যাধি নিয়ে থাকতে হবে, ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে, রোগগ্রস্ত হবে, স্বাস্থ্য উত্তম হবে না। এটাই আমরা রেজাল্টে আসলাম। এখন চন্দ্র থেকে একটু দেখতে হবে, কারণ চন্দ্র মন কীরকম হবে। মন যদি ঠিকঠাক না থাকে, চন্দ্র যদি বলবান না থাকে, যদি মানসিকভাবে পীড়িত থাকে, চন্দ্র ঠিক না থাকে, মন ঠিক না থাকে, তাহলে সেই জাতকের আর জন্মপত্রিকা দেখে লাভ নেই। কারণ মানসিক পীড়া থাকলে সেই ব্যক্তি যদি পাগল হয়, তার জন্মপত্রিকা, তার ভবিষ্যৎ দেখে আর কী হবে, তাই না? যাই হোক, এখানে জন্মপত্রিকা জাতক সুস্থ থাকলেও দেখতে হবে, অসুস্থ থাকলেও দেখতে হবে, জাতক জীবিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এখানে দেখুন, মঙ্গল নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। মঙ্গল আয়ুষ্কারক, আয়ুর অধিপতি, 1 2 3 4 নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং 10 নম্বর ঘর মানে মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল। তার মানে জাতকের আয়ু ঠিকঠাক আছে, মানে জাতক জীবিত থাকবে, কিন্তু যতদিন জীবিত থাকবে রোগ ব্যাধিগ্রস্ত অবস্থায় থাকবে। বোঝা যাচ্ছে? এবার চন্দ্র দেখে নিই, চন্দ্র কি পরিস্থিতি রয়েছে। আমরা এখানে এই পত্রিকায় ধরে নিচ্ছি চন্দ্র 29 ডিগ্রি, সেই জন্মপত্রিকা দেখছি এটা 29 ডিগ্রি। ঠিক আছে? এখন চন্দ্র শুভ গ্রহের সাথে স্থিত, শুক্রের সাথে, শুক্র নবমপতি এবং নৈসর্গিক রূপেও শুভ গ্রহ, এবং আরেকটা শুভ গ্রহকে বৃহস্পতি। আমরা জানি এই দুটো গ্রহ একদম নির্বিবাদ, মানে কোনো কন্ডিশন ছাড়াই শুভ গ্রহ। তাহলে বৃহস্পতির দৃষ্টি কি আছে এখানে? 1 2 3 4 5, হ্যাঁ, চন্দ্রের উপর বৃহস্পতিরও দৃষ্টি আছে এবং শুক্র শুভ গ্রহের সাথে রয়েছে। তার মানে চন্দ্র এখানে বলবান, এটা বোঝা যাচ্ছে, তাই তো? মনের দিক, তার মানে এই জাতক মানসিক দিক থেকে খুব বলবান, মনের দিক থেকে খুব শক্তিশালী, তাই সে বিভিন্ন রোগ ব্যাধি হওয়া সত্ত্বেও মনের দিক থেকে বলবান থাকবে। সে কিন্তু সেই রোগ ব্যাধিকে কাটিয়েও জীবন বাঁচিয়ে চলতে পারবে, মানে জীবিত থাকবে সেই ব্যক্তি, কিন্তু রোগ ব্যাধিগ্রস্ত হবে, এটুকু কিন্তু শিওর। চন্দ্র এখন 29 ডিগ্রিতে রয়েছে। তাহলে জাতকের যখন জন্ম হয়েছে, চন্দ্র কোন রাশিতে রয়েছে? মীন রাশিতে। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে জাতকের মীন রাশিতে জন্ম হয়েছে, মানে রেবতী নক্ষত্রে জন্ম। একটু দেখে নিই, টোটাল 360 ডিগ্রি ভচক্র, রাশিচক্র বা নক্ষত্র, মেষ রাশি থেকে 0 ডিগ্রি থেকে শুরু করে মীন রাশিতে 360 ডিগ্রিতে সমাপ্ত হচ্ছে এই রাশিচক্র, ভচক্র। এবং নক্ষত্র অশ্বিনী 0 থেকে শুরু করে 360 ডিগ্রি রেবতীতে শেষ হচ্ছে, তাই তো? এটাও আমরা জানি, তাই তো? এখন 360 ডিগ্রির মধ্যে চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে? চন্দ্র 11টা রাশি পার করে গেছে, মানে 11টা রাশি ইন্টু 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি করে 11টা রাশি মানে কত? 330 ডিগ্রি। এবং 12 নম্বর রাশিতে 29 ডিগ্রিতে রয়েছে। তার মানে আরও 29 ডিগ্রি যোগ করে দিই, কত হচ্ছে? 9 5 3, 359 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে 359 ডিগ্রিতে রয়েছে চন্দ্র। আমরা জানি যে একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 কলা বা 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট। তার মানে 360 ডিগ্রি থেকে -13 ডিগ্রি 20 মিনিট যদি মাইনাস করি, তাহলে যে ফলটা আসবে সেটাই লাস্ট নক্ষত্র, মানে রেবতী নক্ষত্র। আমরা জানি লাস্ট নক্ষত্র কোনটা? রেবতী নক্ষত্র। তার মানে 360 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পিছনে গেলে যে সংখ্যাটা আসছে, সেখান থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত রেবতী নক্ষত্র, এবং চন্দ্র 359 ডিগ্রিতে স্থিত রয়েছে রাশিচক্রে। তার জন্য আমরা বুঝতে পারলাম যে চন্দ্র
রেবতী নক্ষত্রে উপস্থিত রয়েছে, মানে জন্মের সময়। তার মানে রেবতী নক্ষত্রের অধিপতিকে বুধ, তার মানে জন্মের সময় এই জাতক বা জাতিকার বুধের দশা প্রাপ্ত হয়েছিল। এবং যেহেতু 359 ডিগ্রি, মানে 360 ডিগ্রি হতে 1 ডিগ্রি বাকি ছিল, মানে খুব কম সময় বুধের দশা এই জাতক বা জাতিকা পেয়েছিল, মানে 2 মাস 4 মাস বা 6 মাস এরকম একটা দশা প্রাপ্ত হয়েছিল। এবং যেহেতু বুধ এখানে নিজে পীড়িত, তাই বলা যায় যে এই জাতক বা জাতিকা জন্মের থেকেই কিন্তু রোগগ্রস্ত। তার মা বাবা তাকে দৌড়াদৌড়ি করেছে রোগ ব্যাধির জন্য ছোট থেকেই, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে। এবং যেহেতু রেবতী নক্ষত্রে জন্ম, রেবতী নক্ষত্র আমরা জানি কোন কোন নক্ষত্রকে মূল নক্ষত্র বলা হয়। মূলা নক্ষত্র বলছি না, কিন্তু মূল নক্ষত্র, মূলের নক্ষত্র কাকে বলা হয় আমরা অনেকেই জানি। যদি প্রথম দিকের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা জানবেন। আমরা শুনেছিলাম যে কেতু এবং বুধের যে নক্ষত্র হয়, কোন নক্ষত্র সেটা আমি বলেছিলাম, সেগুলো মূলের নক্ষত্র হয়। মূলের নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে সেই জাতক বা জাতিকা বাঁচে না, আর যদি বেঁচে যায় তাহলে সেই জাতক বা জাতিকা ভাগ্যবান হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে রেবতী নক্ষত্রে জন্ম, তার মানে এই জাতক বা জাতিকা মূলের নক্ষত্রে জন্ম। এবং আমরা দেখলাম আয়ু ঠিকঠাক আছে, মানে এই জাতক বেঁচে থাকবে, ভাগ্যবান হবে। যাই হোক, ভাগ্যবান হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু জাতক যে রোগ ব্যাধি নিয়ে ভুগবে এটুকু কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। যাই হোক, 2-4 মাস 6 মাস বুধের দশা আসবে। বুধের দশার পরে, মানে বুধের দশাতে বোঝা যাচ্ছে যে রোগগ্রস্ত হবে, রোগ ব্যাধি হবে। বুধের দশার পরে কার দশা আসবে শিখিয়েছিলাম যে কোন কোন দশা পরপর আসে। বুধের দশার পরে বুকে, মানে কেতুর দশা। কেতু এখানে কত নম্বর ঘরে রয়েছে? 11th হাউসে। 11th হাউসে কোনো গ্রহ যাওয়া মানে সেই গ্রহের বৃদ্ধি হয়ে যাওয়া, তাই তো। তো কেতুর দশাতে কিছুটা রোগ ব্যাধি মুক্ত থাকবে, রোগ ব্যাধি গ্রস্ত থেকে মুক্ত থাকবে। তারপরে কি শুক্রের দশা আসবে, শুক্রের দশাতেও মুক্ত থাকবে, রোগ ব্যাধিগ্রস্ত থেকে কিছুটা মুক্ত থাকবে, কারণ শুক্র এখানে নবমপতি, ভাগ্যপতি, এবং শুক্র এখানে শুভ গ্রহ এবং কেন্দ্রস্থানে উপস্থিত। আমরা কিন্তু দেখেছিলাম চন্দ্র বলবান যে বললাম, চন্দ্র কিন্তু কেন্দ্রে উপস্থিত রয়েছে, এটাও আপনাকে দেখতে হবে। 6, 8, 12তে উপস্থিত নেই, শুক্রর সঙ্গে যুতি করছে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো যাই হোক, এখানে শুক্রের দশায় আমরা বুঝতে পারছি শুক্র এখানে নবমপতি, ভাগ্যপতি এবং কেন্দ্রস্থানে রয়েছে, এবং শুক্রের দশাতে রোগ ব্যাধি থেকে কিছুটা মুক্ত প্রাপ্ত হয়েছিল, এটাও বোঝা যাচ্ছে। শুক্রের দশাতেও ঠিকঠাক ছিল। এরপরে কে সু মানে সূর্য, মানে রবির দশা প্রাপ্ত হয়েছে শুক্রের দশার পরে। রবির দশা যখনই প্রাপ্ত হয়েছে তখনই কিন্তু জাতক বা জাতিকার রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পেয়েছে, কারণ রবি এখানে পীড়িত এবং রবি অষ্টমে স্থিত, এবং অষ্টম থেকে দীর্ঘ রোগ দেখা হয়, লং টাইম রোগ। তাহলে কিন্তু এখানে এই জাতকের পীড়া, রোগ ব্যাধি, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ব্যাধি এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে বোঝা যায়। এরপরে আসছে রবির পরে চন্দ্রের দশা। চন্দ্রের দশাতে আবার কিছুটা রিল্যাক্স হয়েছে, রিল্যাক্স হওয়ার পরে আবার মঙ্গলের দশা। মঙ্গল আবার অষ্টমপতি, অষ্টমের ফল মঙ্গলকে করতেই হবে, তাহলে আবার কিন্তু সে রোগ ব্যাধিগ্রস্ত হয়েছে। এবং মঙ্গল নিজে পীড়িত, রাহুর সঙ্গে স্থিত রয়েছে, এবং শনির দৃষ্টিও রয়েছে। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনি এখানে বলবেন যে রবি তো তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। রবি তুঙ্গস্থ রয়েছে মেষ রাশিতে ঠিকই, কিন্তু রবি পীড়িত আছে। দেখুন মঙ্গল দ্বারা পীড়িত, শনি দ্বারা পীড়িত, অষ্টমে প্রভাব দিচ্ছে, সেটাও দেখুন। অষ্টমের যেই ঘরে গ্রহ বসে থাকবে, যখন সেই গ্রহের দশা আসবে সেই ঘরের ফল তো করবেই। ভালো ঘর হলে ভালো ঘরের ফল করবে, খারাপ ঘর হলে খারাপ ঘরের ফল করবে। আমি এখানে রবিকে যদি বলবানও ধরে নিই, তাও বলবান হচ্ছে না, তাহলে আমরা কি করে শুভ ফল ধরবো রবি থেকে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে মঙ্গলের দশাতে গিয়েও কিন্তু জাতক রোগ ব্যাধিগ্রস্ত হচ্ছে। তার মানে যখন শুভ গ্রহের দশা আসবে তখন রিল্যাক্স থাকলেও অশুভ গ্রহের দশার সময় যে রোগটা ধরে নিয়েছিল, তার লং টাইম রোগ বললাম, তাহলে শুভ গ্রহের সময়ও সেই রোগটা চলতে থাকবে। একটু রিল্যাক্স হয়তো তখন থাকতে পারে, পীড়াটা হয়তো কম থাকতে পারে, কিন্তু সারা বছর কিন্তু তাকে ভুগতে হবে। আজকে দেখলেন যে লগ্ন বা ভাব কীরকমভাবে বলবান হয় বা পীড়িত হয়, বা ভাবেশ কীভাবে পীড়িত হয়, সেগুলো আপনারা জানলেন।
এগুলো কিভাবে হয় সেগুলো তো আমরা আগেই জেনেছি, আজকে কুষ্টির মাধ্যমে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা এরকম কুষ্টি বিচারের ভিডিও আনতে থাকবো, কিন্তু জ্যোতিষ শিক্ষার পর্বটা কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব, সেটাও কিন্তু আমাদের ধরে রাখতে হবে, ঠিক আছে? তো এর পরের যে এই জন্মপত্রিকা নিয়ে আবার আসবো, এই জন্মপত্রিকা নিয়ে সেম আপনারা কমেন্ট করে জানান যে এই জন্মপত্রিকায় আর কি পীড়া হতে পারে, বড় পীড়া এই জন্মপত্রিকা আর একটা কী রয়েছে, এটা আপনারা জানান, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।